হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রামের ট্রেন প্রশ্নবিদ্যা থেকে যে সাজেশন পার্ট রয়েছে তার ইউনিট 2 সাম্যাবস্থা ইকুইলিব্রিয়ামের টপিক 1 আছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনে গঠিত সাম্যাবস্থা। এই রিলেটেড ভিডিওগুলো করানো হবে। এর আগে চ্যাপ্টার অন্যান্য চ্যাপ্টার কিছু ভিডিও আপলোড করা রয়েছে, যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের কাছে এতটুকুই আশা যে তোমরা ভিডিওগুলোকে বেশি বেশি মাত্রায় শেয়ার করবে। থ্যাংক ইউ। দেখো কোশ্চেন নম্বর একের একে কী বলেছে, NH3 এবং 3NH2 N2 প্লাস 3H2 সমবিক্রিয়া 2NH3। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান দেওয়া আছে কত? এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান দেওয়া আছে K1। এই বিক্রিয়ার সাম্যধ্রুবকের মান K1 যদি হয়, এবং আরেকটা বিক্রিয়া কী দেওয়া আছে, যে বিক্রিয়াটা দেখো লেখা আছে NH3 তীর চিহ্ন 1/2 N2 প্লাস 3/2 H2। এই বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবকের মান দেওয়া আছে K2। তো দুটো বিক্রিয়া দেওয়া আছে, একটা বিক্রিয়ার নাম K1 K2। K1 সমান কী হবে আমাদের এখানে সমীকরণে? যদি বিক্রিয়াটা সাম্যে থাকে তবে K1 সমান কী আসবে না, NH3 সক্রিয় ভর তার স্কোয়ার বাই N2 এর সক্রিয় ভর ইন্টু H2 এর সক্রিয় ভর তার কিউব। এটা কখন? এইগুলো হচ্ছে NH3 যে মোলার ভর, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সাম্যাবস্থায়। এবং K2 সমান আমরা কী পাবো? K2 সমান পাবো যে N2 তার স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ, N2 তার হোল টু দি পাওয়ার হাফ, যেহেতু কী আছে হাফ আছে, ইন্টু H2 তার হোল টু দি পাওয়ার 3/2 বাই কত পাবো? বাই পাবো NH3 এর মোলার ভর। এই গেল বিক্রিয়া। এবার এখান থেকে আমরা কী করতে পারি, এটা যদি আমরা স্কোয়ার করি, বোথ সাইড স্কোয়ার করলে কী পাবো? K2 তার স্কোয়ার সমান পাবো আমরা হচ্ছে উপরে কী দেখো স্কোয়ার করলে পাবো N2, আর এটা H2 তার হোল কিউব বাই কত? বাই হচ্ছে NH3 তার স্কোয়ার পেলাম। এবার এই দুটো কি দেখো, যদি আমরা এটাকে রিভার্স করি, যে কোনো একটা রিভার্স করে দিই, কোনটাকে আমরা রিভার্স করবো? যে কোনো একটা K1 K2 আমাদের সম্পর্ক বলেছে, আমরা K1কে যদি রিভার্স করি 1/K1 পাবো, সমান কী পাবো না N2 এর মোলার ভর ইন্টু H2 এর মোলার ভর তার কিউব বাই NH3 এর মোলার ভর তার স্কোয়ার। তো এখান থেকে কী পেলাম, এই যে দুটো, যদি এর 1 নম্বর এবং এর 2 নম্বর, এই দুটোকে যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি দুটোর মধ্যে, তো আমরা কী পাবো? 1/K1 ইজ ইকুয়াল টু কী পাবো? K2 স্কোয়ার। এটাই কি? এটা হচ্ছে K1 K2 সম্পর্ক। এটাই K1 K2 সম্পর্ক। এই হলো কোশ্চেন নম্বর 1 একের 1। ভালো করে দেখো না কী করলাম। প্রথমে দুটো সমীকরণ লিখেছি, তারপরে K1 এর সমীকরণ সাম্যাবস্থায় সাম্যধ্রুবকের মানের সমীকরণ লিখেছি, এবং K2 এর সমীকরণ লেখার পর K2 এর বোথ সাইডে কী করেছি? স্কোয়ার করেছি, এবং K1কে রিভার্স করেছি, উল্টো করেছি। মানে ওইটাকে ওপর রিভার্স করে এদিকে রিভার্স হবে, মানে বিক্রিয়াটা উল্টো অন্য যাবে। দিয়ে পেলাম আমরা সমীকরণের সম্পর্ক কী পেলাম? K1 1/K1 সমান K2 তার স্কোয়ার। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, ভরক্রিয়ার সূত্রটি বিবৃতি করো। তো ভরক্রিয়ার যে সূত্র, সেটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে সকলের, তোমরা ওখান থেকে পড়ে নিতে পারবে ভালো করে ভরক্রিয়ার সূত্রটিকে। তো ভরক্রিয়ার সূত্র কি? ভরক্রিয়ার সূত্র হচ্ছে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার। ভরক্রিয়া সূত্র হচ্ছে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক।
হলো কি কিসের সূত্র? এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। নেক্সট কোশ্চেন হচ্ছে 2-1, দেখো কি বলেছে। নেক্সট হচ্ছে 2-1 বলছে রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বলা হয় কেন? রাসায়নিক বিক্রিয়ার বলেছে 2-1 রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বলা হয় তার কারণ হচ্ছে কোনো উভমুখী বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থের গাঢ়ত্বের সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, তাই মনে হতে পারে সাম্যাবস্থায় বিক্রিয়াটি স্তব্ধ হয়ে যায় বা থেমে রয়েছে, কিন্তু পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা গেছে সাম্যাবস্থায় বিক্রিয়াটি থেমে থাকে না, বরং সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া সমান হারে চলতে থাকে। এর জন্য রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বলা হয়। সেজন্য কি রাসায়নিক সাম্যকে গতিশীল সাম্য বলা হয়। বোঝা গেল? এটা তোমাদের বইয়ে রয়েছে, একবার দেখে নেবে ওখান থেকে। বললাম কি কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি গাঢ়ত্বে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না। যদি কোনো একটা বিক্রিয়া এ আর বি যদি সাম্যাবস্থা থাকে, এ থেকে বি এর যে রূপান্তর সেটা যদি সাম্যাবস্থায় থাকে, এটা বলছে যদি এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে তবে সময়ের সাথে এ এর এবং বি এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না। এই দিকে আমরা ভাবতে পারি কি যে এ এবং বি এর বিক্রিয়াটি এই পদ্ধতি গিয়ে থেমে গেছে, কিন্তু অ্যাকচুয়াল থেমে নয়। আমরা বিভিন্ন পরীক্ষার সাহায্যে প্রমাণ করে দেখেছি যে সম্মুখ বিক্রিয়া অর্থাৎ এ ভেঙে যে হারে বি তৈরি করে সেই সমহারে বি থেকে এ আমরা পাই। এতে দুটো বিপরীত বিক্রিয়া এবং সম্মুখ বিক্রিয়ার হার দুটো সমান হারে চলতে থাকে। এই হচ্ছে কি এটা, এর জন্য একটি গতিশীল সাম্য বলা হয়। নেক্সট 2-2 কি কোশ্চেন আছে দেখো। 2-2 বলেছে কি একটা বিক্রিয়া দিয়েছে, এই বিক্রিয়ার কেপি সমান কেসি এক্স এর মান নির্ণয় করতে হবে। বিক্রিয়ার কি আছে SO2 গ্যাসিয়াস স্টেট প্লাস হাফ O2 গ্যাসিয়াস স্টেট, উভয় চিহ্ন SO3 গ্যাসিয়াস স্টেট। এই তো স্টেট বলেছে এই বিক্রিয়ার কেপি সমান দিয়ে আছে কেসি ইন্টু RT হোল টু দি পাওয়ার এক্স। তা আমরা অ্যাকচুয়াল সূত্র কি জানি? আমরা একটু সূত্র জানি, কেপি ইজ ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার ডেল এনজি। এটা হচ্ছে সমীকরণ আমাদের কেপি এবং কেসি এর সম্পর্ক, সাম্যাবস্থায় কেপি কেসির সম্পর্ক। তো এখানে এক্স এর ভ্যালু যেটা সেটা ডেল এনজির ভ্যালু, তো এক্স সমান লাগতো ডেল এনজি। আর ডেল এনজি মানে কি বিক্রিয়কের টয়সোমেট্রি বিয়োগ বিক্রিয়জাত টয়সোমেট্রি বিয়োগ বিক্রিয়কের টয়সোমেট্রি সামেশন। এটা কথা ছিল 1 বিয়োগ 1 বিয়োগ 1/2, 1 ক্যান্সেল আউট হলো, তো -1/2 হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 3-এর 1-এ কি বলেছে দেখো। বলেছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে 4NH3 গ্যাস প্লাস 5O2 গ্যাস এবং এর জন্য 4NO গ্যাস প্লাস 6H2 গ্যাসিয়াস। বলেছে এই বিক্রিয়ায় সমীকরণে কেপি ও কেসি এর রাশিগুলি লেখো। এই রাসায়নিক সমীকরণের কেপি ও কেসি এর রাশিগুলি লেখো এবং এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো এই সমীকরণে আমরা কেপি সমান কি পাবো? এই সমীকরণে কেপি সমান পাবো হচ্ছে পি অফ এনও, পার্শিয়াল প্রেশার অফ এনও হোল টু দি পাওয়ার 4 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ H2O হোল টু দি পাওয়ার 6 বাই কত হবে পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া, তার কি আছে হোল টু দি পাওয়ার 4 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ O2 তার আছে হোল টু দি পাওয়ার 5। এটা হচ্ছে কেপি এর সমীকরণ। একইভাবে কেসি এর সমীকরণ আমরা কি পাবো? কেসি এর সমীকরণ আমরা কি জানি? কেসি এর সমীকরণ সক্রিয় ভর বা মোলার গাঢ়ত্ব দিয়ে লিখতে হয়, কেপি এর সমীকরণ পার্শিয়াল প্রেশার দিয়ে লিখতে হয়। NO তারপর H2O হোল টু দি পাওয়ার 6 বাই কি পাবো NH3 হোল টু দি পাওয়ার 4 আর O2 হোল টু দি পাওয়ার 5। এই গেল দুটি রাশিমালা। আর এইগুলো পি অফ NO, পি অফ H2O, পি অফ MnH3 এবং পি অফ O2 যথাক্রমে পার্শিয়াল প্রেশার অফ NO, পার্শিয়াল প্রেশার অফ H2O, পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া এবং পার্শিয়াল প্রেশার অফ O2। এটা পুরোপুরি সাম্যাবস্থায়, ঠিক আছে? যেহেতু কেপি লিখেছিলাম সাম্যাবস্থায় এদের পার্শিয়াল প্রেশার একইভাবে NO যেটা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে NO, থার্ড ব্র্যাকেটের মধ্যে H2O, থার্ড ব্র্যাকেটে NH3 এবং থার্ড ব্র্যাকেটে O2, এগুলো হচ্ছে তাদের রেসপেক্টিভের সক্রিয় মোলার গাঢ়ত্ব, কখন না সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব। নেক্সট কোশ্চেন নম্বর 3।
3/2 এখানে আবার এটাকে আমাদের সম্পর্ক লিখতে হবে। আমরা জানি কি, আমরা জানি কেপি ইজ ইকাল টু কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল এন জি। এটা হচ্ছে সম্পর্ক সমীকরণ। তবে ডেল এন জি এর সমীকরণ কি হয়? ডেল এন জি ইজ ইকাল টু 4 + 6 - 4 + 5। এখান থেকে কত পাবো আমরা? 10 - 9 ইজ ইকাল টু 1। এটা পেলাম কি আমরা? এদের মধ্যে ডেল এন জির মান, অর্থাৎ সম্পর্কটা কি আসলো? কেপি ইজ ইকাল টু কেসি আরটি। আরটি হোল টু দি পাওয়ার 1 মানে একই থাকবে। এটা হচ্ছে কেপি এবং কেসি এর সম্পর্ক। নেক্সট 3/2 বলেছে কি, প্রদত্ত সম্যগুলির সম্যধ্রুবক K1 এবং K2 হলে K1 K2 হলে 1 এবং 2 নম্বর যে বিক্রিয়া দুটো দেওয়া আছে এদের K1 এবং K2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো কী দেওয়া আছে? প্রথম প্রশ্ন K1 কার দেওয়া আছে? দেওয়া আছে দেখো SO2 গ্যাসিয়াস প্লাস হাফ O2 গ্যাসিয়াস SO3 গ্যাসিয়াস। তো এর দেওয়া আছে K1। তো K1 সমান কী পাবো? সম্যধ্রুবক SO3 SO2 O2 হোল টু দি পাওয়ার হাফ। এটা পেলাম কি K1। আর K2 জন্য কি দেওয়া আছে দেখো, 2 নম্বর সমীকরণ দেওয়া আছে কি 2SO3 G 2SO2 G প্লাস O2 ব্র্যাকেটে G। এর দেওয়া আছে কি K2 সমান দেওয়া আছে কত না SO2 তার স্কোয়ার O2 বাই কত SO3 তার স্কোয়ার। এদের সমীকরণ দেওয়া আছে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ থেকে। এবার আমরা কী করতে পারবো? যে কোনো এইটি সমীকরণকে স্কোয়ার করলে উল্টাতে হবে না, তবে তো এটা চলে আসবে। প্রথমে এটাকে আমি রিভার্স করে নিই, 1/K1 করে নিলাম সমান কী পাবো? SO2 O2 হোল টু দি পাওয়ার হাফ বাই SO3 পেলাম। এবার যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কী পাবো? SO2 তার স্কোয়ার O2 তার হাফ আর স্কোয়ার দেখুন করলে 1 হয়, তো SO3 তার স্কোয়ার। এটা দেখো এই দুটোকে যদি আমি কী করি, 1 নম্বর এবং 2 নম্বর যদি তুলনা করি আমরা, 1 আর 2 তুলনা করলে কী পাবো না 1/K1 স্কোয়ার ইজ ইকাল টু K2। এটাই কি K1 K2 এর সম্পর্ক, K1 ও K2 এর সম্পর্ক। নেক্সট 3 হয়ে গেল 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর প্রশ্নে কী দেখা দেখো ভালো করে। 4 নম্বর প্রশ্ন বলেছে যে একটি আবদ্ধ নল 440 সেন্টিগ্রেড উষ্ণতায় 2 মোল HI ব্র্যাকেটের G সমবস্থায় পৌঁছানো অবধি উত্তপ্ত করা হলো। দেখা গেল HI ব্র্যাকেটের G 22% বিয়োজিত হয়েছে। 2HI ব্র্যাকেটের G ভূমিতির জন্য H2G এই I2G এই বিক্রিয়ার সমধ্রুবক গণনা করো। দেখো 4 নম্বর কোশ্চেন দেখেছো, কোশ্চেন পড়েছে। এবার দেখে নাও ভালো করে কী করতে হবে। তো প্রদত্ত বিক্রিয়ার ক্ষেত্রে কেসি সমান কী আসবে? কেসি সমান আসবে না H2 I2 মূলাগারত্বের গুণফল বাই HI তো স্কোয়ার, যেহেতু 2 আছে সামনে HI বিয়োজনে। এবার বিয়োজিত HI এর মোল সংখ্যা কত হবে? বিয়োজিত HI এর মোল সংখ্যা কখন না এটা সাম্যাবস্থায় বলেছিল, তো মোল সংখ্যা কত হবে না এটা দেখো 2/2 মোল ছিল টোটাল, এর 22% বলেছে। কত পার্সেন্ট বলেছে? 22% করলে কত 0.44 মোল পাবো। তো এর এত পার্সেন্ট বিয়োজিত হয়েছে কখন? এটি সাম্যাবস্থায়। তো বিক্রিয়ার সমীকরণ অনুযায়ী, যে বিক্রিয়ার সমীকরণ যেটা ছিল সেই অনুযায়ী আমরা কী পাবো? 2 মোল HI ব্র্যাকেটে G এর যেটা সমান সেটা কার সাথে সমান হবে? 1 মোল H2 ব্র্যাকেটে G এর সাথে সমান হবে, আর ইকুইভ্যালেন্ট টু 1 মোল I2 এর সাথে সমান হবে। কারণ যেহেতু বিক্রিয়া কী ছিল 2HI থেকে I2 প্লাস H2, তাই 2 মোল 1 মোল সাথে সমান হবে। এবার এটা যেহেতু মোল আছে 0.44 মোল HI, তবে
H2 কত হবে না, এর অর্ধেক হবে, 0.22 হবে, 0.22 হবে। 4 অর্ধেক, এটা কিন্তু 2 অর্ধেক 1 ছিল, 0.44 অর্ধেক হবে 0.22 হবে মোল H2 ব্র্যাকেটে G। ইকুইভ্যালেন্ট কত হবে না 0.22 মোল H2 হলো, সরি I2 লাস্টের I2 ব্র্যাকেটে G আর H2 ব্র্যাকেটে G। এবার আমরা কী পাবো, আবদ্ধ নলের আয়তন যদি V হয়, আবদ্ধ নলের আয়তন যদি V হয়, এখানে আয়তন কত বলা আছে, আবদ্ধ নলের আয়তন দেওয়া আছে, এখানে দেওয়া নেই। দেখো আমরা ধরে নিলাম আবদ্ধ নলের আয়তন, ধরি আবদ্ধ নলের আয়তন V লিটার। তো মোলার গাঢ়ত্বগুলো আমরা কী পাবো, বিক্রিয়াটা লিখে নাও এখানে, দেখে নাও 2HIG থেকে উৎপন্ন হয়েছে কি H2G প্লাস I2G হয়েছে। তো এখানে বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে কত, সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব, সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব কত পাবে এটাই না 2 বিয়োগ 0.44 বাই ভি, অর্থাৎ এটা আমরা কত লিখতে পারি 1.56 বাই ভি। এটা কত 0.22 বাই ভি, এটাও তাই 0.22 বাই ভি। এবার যদি আমরা কেসি এর সমীকরণ লিখি, কেসি এর সমীকরণ কি H2 ইন্টু I2 বাই HI তার স্কোয়ার। এবার H2 এর মান কত 0.22 বাই ভি, I2 এর মান কত একই 0.22 বাই ভি বাই এটা H এর মান কত 1.56 বাই ভি এর তার স্কোয়ার। এখানে আমরা কী কী বাদ গেল, পেলাম কী কী আমাদের 0.22 ইন্টু 0.22 বাই কত 1.56 ইন্টু 1.56, এই যে ক্যালকুলেশন করি আইবি কত 0.0198, 0.0198, এটা আমাদের উত্তর। দেখুন আমরা ভালো করে প্রথম থেকে কী করলাম, প্রদত্ত যে বিক্রিয়া বেরিয়ে আসলো তার ক্ষেত্রে কেসির সমীকরণ লিখে নিলাম, যেহেতু আমাকে কেসি বের করতে হবে লাস্ট পর্যন্ত, তাই কেসির সমীকরণ লিখে নিলাম। তাহলে কেসির সমীকরণ কী দরকার, এদের মোলার গাঢ়ত্ব দরকার, মোলার গাঢ়ত্ব আমাদের প্রথম আমাদের মূল সংখ্যা জানার দরকার, তাই মূল সংখ্যা বের করে নিলাম। মূল সংখ্যা কত 0.44 মোল কার HI এর। তো HI যতটুকু বিয়োজিত হবে ততটুকু সেই মোল থেকেই তো H2I2 তৈরি হবে, HI যতটুকু বিয়োজিত সেখান থেকে H2I2 পাওয়া যাবে। এবার এখান থেকে পেয়ে নিলাম, আর এটা কী করলাম 2 থেকে বিয়োগ করলাম, কারণ কি, কারণ 0.44 মোল HI বিয়োজিত হয়েছে 2 মোলের মধ্য থেকে। যে সাম্যাবস্থা এখন এর পরিমাণ কতটুকু সেটা তোমার লাগবে, সাম্যাবস্থা এর পরিমাণ HI এর পরিমাণ কতটুকু সেটা হচ্ছে যেটা 2 মোল ছিল সেখান থেকে 0.44 মোল বাদ দিয়ে 1.56 মোল। তো এরকে যদি আয়তন দিয়ে ভাগ করে আমরা সেটা পাই সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব। তো প্রত্যেকে আলো মোলার গাঢ়ত্ব বের করে নিলাম, লাস্টে কেসির সমীকরণে বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো কি কেসি এর মান। এই গেল কোশ্চেন নম্বর 4। নেক্সট কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 কি আছে দেখো, ভালো করে পড়ে নাও, পড়ে নিজেরাই পারবে। দেখো চেষ্টা করে একই টাইপের অঙ্ক বলেছে যে 2 লিটার পাত্রে, এখানে দেখো আয়তন দেওয়া আছে না, আয়তন দেওয়া আছে, 2 লিটার পাত্রে 2 মোল PCl5 নিয়ে 327 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। সাম্যাবস্থায় দেখা গেল 40% PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 পরিণত হয়েছে। PCl5 এর 327 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় PCl5 এর বিয়োজনে সাম্যাবস্থায় সাম্যদুভেগের মান নির্ণয় করো। তো এখানে বিক্রিয়াটা কি আছে, বিক্রিয়া আছে PCl5 গ্যাসিয়াস স্টেট থেকে বিক্রিয়া করলে কি পাবো PCl5G প্লাস Cl2G, এটা হচ্ছে বিক্রিয়া। তো সাম্যদুভক Kc এর মান কত আসবে না এটা PCl3, তো PCl3 এর মোলার গাঢ়ত্ব ইন্টু Cl2 এর মোলার গাঢ়ত্ব বাই PCl5 এর মোলার গাঢ়ত্ব গেল। এবার এদের মোলার গাঢ়ত্ব বের করতে আমাদের প্রথমে জানতে হবে মূল সংখ্যা। তো সমীকরণ অনুযায়ী আমাদের কী হবে, সমীকরণ অনুযায়ী 1 মোল PCl5 ইজ ইকুয়াল টু কত 1 মোল PCl3 গ্যাসিয়াস ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট কী হবে, ইজ ইকুয়াল টু না ইকুইভ্যালেন্ট, এগুলো কি 1 মোল Cl2 গ্যাসিয়াস, এটা হচ্ছে সমীকরণ পেলাম। এবার সাম্যাবস্থায় দেখো কি এখানে কন্ডিশন দেওয়া আছে যে সাম্যাবস্থায় 40% PCl5 বিয়োজিত হয়েছে। তবে বিয়োজিত PCl5 এর পরিমাণ কতটুকু পরিমাণ বলতেছে যে 40%, তো 2 মোলে 2 এর 40/100 করলে কত 0.8 মোল,
সাম্যাবস্থায় কত মোল বিয়োজিত হয়েছে? 0.8 মোল। এখান থেকে আমরা কি লিখতে পারি? সাম্যাবস্থায় যেটা বিয়োজিত হবে 0.8 মোল PCl5 যদি বিয়োজিত হয় তাহলে তৈরি হবে কতটুকু? 0.8 মোল এই PCl3 তৈরি হবে এবং এবং কি তৈরি হবে? এবং ইকুইভ্যালেন্ট কার সাথে সমান হয়? 0.8 মোল Cl2 সাথে সমান হবে। এই তো সমীকরণ। এবার পরিমাণ যখন পেয়ে গেছে আমরা নেক্সট কি মোলার গাঢ়ত্ব সমীকরণ লিখবো আমরা। নেক্সট সমীকরণটি দেখো, PCl5 ব্র্যাকেটের G PCl3 ব্র্যাকেটের G প্লাস Cl2 ব্র্যাকেটের G এর সাম্যাবস্থায় মোলার গাঢ়ত্ব। এটা মোলার গাঢ়ত্ব কত হবে? দেখো 2 মোল ছিল, 2 মোল থেকে কতটুকু বিয়োগ করতে হবে? 0.8 মোল বিয়োজিত হয়েছে, আয়তন কত? 2, 0.8/2 0.8/2। তো এখানে কত পেলাম? 1.2/2 মানে 0.6। এটা কত? 0.4, এটা 0.4। তো প্রত্যেকের মোলার গাঢ়ত্ব পেয়ে গেছি। এবার কেসিএর সমীকরণ। কেসিএর সমীকরণে কি ছিল না PCl3 এর মোলার গাঢ়ত্ব ইন্টু Cl2 এর মোলার গাঢ়ত্ব বাই PCl5 এর মোলার গাঢ়ত্ব। তো কত হলো? 0.4 ইন্টু 0.4 বাই 0.6। এখান থেকে মান কত আসবে? 0.267 মোল পার লিটার। এগুলো আমাদের অ্যান্সার। এটা গেল কেসি, বেরিয়ে গেল আমাদের। ঠিক আছে, তো এটা আমাদের উত্তর। অতএব এই উত্তর লিখবো আমরা। অতএব PCl5 বিয়োজনের সাম্যাবস্থায় সাম্যধ্রুবকের মান, অতএব নির্ণীয় সাম্যধ্রুবক, নির্ণীয় সাম্যধ্রুবক কত? 0.267 মোল পার লিটার। হয়েছে না? বুঝলে একবার রিপিট করে দেখো না, খুব ইজি অঙ্ক, কিছু নেই, স্টেপ বাই স্টেপ বের করতে হবে আমাকে। নেক্সট কোশ্চেন নম্বর 6। নেক্সট কোশ্চেন নম্বর দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে। দেখো কোশ্চেন নম্বর 6 কি বলেছে? বলেছে যে উল্লেখিত বিক্রিয়ার জন্য, অর্থাৎ যে বিক্রিয়া দেওয়া আছে, কি বিক্রিয়া দেওয়া আছে? N2O4G থেকে কি পাবো আমরা? পাবো হচ্ছে 2NO2 গ্যাস। এই বিক্রিয়ার জন্য সাম্যাবস্থায় 318 কেলভিন উষ্ণতায় এবং 2 ATM মোট চাপে বিয়োজন মাত্রা আলফা হলো 28%। বিক্রিয়াটির কেপি ও কেসি গণনা করো। বিক্রিয়াটি কী গণনা করতে? কেপি ও কেসি গণনা করতে বলেছে। তবে কি হবে কোশ্চেন উত্তর? দেখো আমরা ধরে নিচ্ছি এর প্রারম্ভিক মোল সংখ্যা ধরে নিই, প্রারম্ভিক পরিমাণ ধরি। N2O4 এর প্রারম্ভিক পরিমাণ A মোল। তারপর কি দেওয়া আছে? তো সমীকরণটা কি ছিল? N2O4 ব্র্যাকেটের G থেকে 2NO2 ব্র্যাকেটের G। তো এই যেহেতু প্রারম্ভিক মোল সংখ্যা ধরে নিচ্ছি আমরা, প্রারম্ভিক কন্ডিশনে কত আসবে? প্রারম্ভিক মোল সংখ্যা কত হবে? এটা 2, এটা A হবে, এটা যদি A ধরেছে, এটা 0 প্রারম্ভিক অবস্থায়। এবার সাম্যাবস্থায় কত দিয়েছে? সাম্যাবস্থায় মোল সংখ্যা কত আসবে না A ইন্টু 1 মাইনাস 0.8। এই মাইনাস 0.8 কেন? কারণ এখানে দেখো কি বলে দিয়েছিল, 28% বলে দিয়েছিল। তো এই হলো কি, এটা মাইনাস 28 হলো, এটা কত হবে? 2 ইন্টু 0.28 A। তো কত হলো? 0.56 A 56 গুণ করলে, আর এখান থেকে কত পাবো আমরা না 0.72 A। বিয়োগগুলো 1 থেকে বিয়োগগুলো কত? 72 হবে। 1 থেকে 28 বিয়োগ 0.28 বিয়োগগুলো 0.72 A, আর একটা 0.56 A। সুতরাং কী পেলাম এখান থেকে আমরা? দেখো সুতরাং সাম্যাবস্থায় N2O4 ও NO2 এর মোট মোল সংখ্যা কত হবে? তো মোট মোল সংখ্যা হচ্ছে 0.72
প্লাস 0.56 এ ইজ ইকুয়াল টু কত আসবে না 1.28 এ। এবার কি N2O4 N2O4 এর মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু 0.72 এ বাই 1.28 এ, কত আসলে এটা 0.5625। এবং NO2 এর মোল ভগ্নাংশ কত আসবে 0.50 হচ্ছে NO2 এর মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা তো 1.28 এ। এখান থেকে কত পাবো আমরা যদি ভাগ করি আমরা 0.4375, এটা ক্যালকুলেটারে ভাগ করলে পাবো আমরা। এ দুটো পেয়ে গেলাম আমরা। এবার সাম্য মিশ্রণে P of N2O4 সমান কত 0. ওর মোল ভগ্নাংশ কত 0.5625 ইন্টু এর কত মোট চাপ যাচ্ছে 2 ATM, তো গুণ করলে কত পাচ্ছে 1.125 ATM। একইভাবে P of NO2 যদি আমরা ব্যবহার করি কী পাবো 0.4375 ইন্টু কত 2 ATM মোট চাপ, এখান থেকে কত পাবো আমরা 0.875 ATM। আমরা পার্শিয়াল প্রেশার দুটি বের করতে পেরে গেছি আমরা। এবার পার্শিয়াল প্রেশার যখন পেয়ে যাবো আমরা প্রদত্ত বিক্রিয়ায় কেপি বের করতে পারবো, সাম্য অবস্থায় কেপি এর মান। তো কেপি সমান কত পি অফ NO2 তার স্কোয়ার বাই কত পি অফ N2O4 ছিল, তো NO2 স্কোয়ার মানে কত 0.875 তার স্কোয়ার বাই কত বাই হচ্ছে 1.125। এখান থেকে আমরা কী পাবো কাটাকাটি করলে এটা এটা আসছে হচ্ছে 0.86 ATM। তো কেপি বেড়ে গেল আমাদের। তো কেপি যখন বেড়ে গেছে আমরা কেপি থেকে কেসি সমীকরণ জানি আমরা, তো আমরা কী সমীকরণ জানি কেপি ও কেসির, তো কেপি ইজ ইকুয়াল টু কেসি RT হোল টু দি পাওয়ার ডেল এন। এখানে ডেল এন এর মান কত ডেল এন মান হচ্ছে 2 বিয়োগ 1 মানে 1। এখান থেকে কী বললাম আমরা কেপি ইজ ইকুয়াল টু কেসি RT। এখান থেকে এখান থেকে আমরা কী করবো কেসি, তা কেসি সমান কী আসবে না কেপি বাই কত RT। তো কেপি এর মান কত কেপি এর মান হচ্ছে 0.86 ATM, আর আর এর মান কত 0.0821 ইন্টু 318 কেলভিন উষ্ণতায় বলা ছিল না টেম্পারেচার, 318 কেলভিন উষ্ণতা দেওয়া ছিল। তো এখান থেকে ভাগ করলে আমরা কী পাবো এটাকে নিচে পাচ্ছি ATM লিটার ইনভার্স মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স আর কেলভিন কেটে গেছে। এখান থেকে আমরা কী পেলাম হচ্ছে 0.026 মোল লিটার ইনভার্স। এটা কিসের মান এটা হলো কেসি এর মান। তো উত্তর কী পেলাম অতএব কেপি কত পেয়েছিলাম কেপি পেয়েছিলাম 0.68 ATM, আর কেসি কত পেলাম 0.026 মোল লিটার ইনভার্স। তো আমাদের দুটো মান বেরিয়ে গেল, এটাই আমরা জানতে চেয়েছিল কোশ্চেনে। তো স্টেপ বাই স্টেপ দেখে নাও কোশ্চেন উত্তরটা, নাহলে একবার রিপিট করে দেখে নাও বোঝানো পর্ব। 6 নম্বর কোশ্চেন এখান থেকে স্টার্ট হয়েছে। তো প্রথমে কী করলাম সমীকরণ লেখা ছিল, ধরে নিলাম কত এর প্রারম্ভিক পরিমাণ এ মোল। তো সমীকরণ থেকে প্রারম্ভিক মোল সংখ্যা এ এটা 0। এবার সাম্য অবস্থায় এটা কত ভেঙেছে এটা 28% বিয়োজিত হয়েছিল। তো কতটুকু বিয়োজিত করেছিল কত পরে আছে কতটুকু বিয়োজিত হয়েছে 28%, পরে আছে 1 থেকে বিয়োগ করতে হবে, সেজন্য 0.72 এ এটা হচ্ছে অবিয়োজিত আসে, আর এটা হচ্ছে এন মোট মোল সংখ্যা। তো এই দুটো মোল সংখ্যা যোগ করলে মোট মোল সংখ্যা থেকে আমরা মোল ভগ্নাংশ বের করে নিলাম। মোল ভগ্নাংশ থেকে কী করলাম আমরা পরের স্টেপে পার্শিয়াল প্রেশার দুটো বের করে নিয়ে কেপি এর মান বের করলাম, এবং কেপি থেকে কেসি এর সমীকরণ লাগিয়ে কী করলাম কেসি এর মান বের করলাম। এই হচ্ছে আমাদের উত্তর 6-এর। নেক্সট কত নম্বর কোশ্চেন 6-এর পরে কোশ্চেন নম্বর 7। 7 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে যে উল্লেখিত সাম্যে N2 এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়াতে তৈরি হয়েছে সেটা যোগ তাপ যে আছে কি N2G
এই যে বিক্রিয়াতে লাসাত্রের নীতি প্রয়োগ করে NH3 সাম্য উৎপাদনের উপর চাপ, উষ্ণতা ও অপরিবর্তিত আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব ব্যাখ্যা করতে বলেছে। কি বলেছে? প্রথমে বলেছে চাপ, উষ্ণতা এবং অপরিবর্তিত। এর উত্তর কি হবে? পুরোটা ব্যাখ্যামূলক কোশ্চেন, তোমরা নিজেরা পারবে, একটু দেখে নেবে। লাসাত্রের নীতি করলে আমি বলে দিচ্ছি, একবার দেখে নিও। বলেছে কি? বলেছে 1 নম্বরে বলেছে, দেখো তোমার চাপের প্রয়োগ কি, অ্যামোনিয়ার সাম্য উৎপাদনে চাপের প্রয়োগ থেকে প্রদত্ত বহুমুখী বিক্রিয়াটির সম্মুখ বিক্রিয়ার আয়তন হ্রাস পায়। লাসাত্রের নীতি অনুসারে উষ্ণতা স্থির রেখে সম্মুখ বিক্রিয়াটির সাম্যাবস্থায় চাপ বাড়ালে বিক্রিয়ার সাম্য ডান দিকে সরে যাবে এবং অ্যামোনিয়া এর সাম্য উৎপাদন বৃদ্ধি হবে। যদি উষ্ণতা স্থির রেখে বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ হ্রাস করা হয় তবে ডান দিকে সরে যাবে। সাম্য কোন দিকে সরে যাবে? বাম দিকে সরে যাবে এবং অ্যামোনিয়া এর উৎপাদন হ্রাস পাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি বলেছে? উষ্ণতার প্রভাব ব্যাখ্যা করতে বলেছে। উষ্ণতার প্রভাব কী হবে? প্রদত্ত উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়াটির তাপদায়ী, তাই বিপরীত বিক্রিয়া হবে তাপগ্রাহী। বিক্রিয়াটির সাম্যাবস্থায় উষ্ণতা বৃদ্ধি করা হলে লাসাত্রের নীতি অনুসারে বিক্রিয়ার সাম্য বাম দিকে সরে যাবে এবং NH3 এর সাম্য উৎপাদন হ্রাস পাবে। সাম্যাবস্থায় উষ্ণতা হ্রাস করা হলে লাসাত্রের নীতি অনুসারে বিক্রিয়ার সাম্য ডান দিকে সরে যাবে এবং NH3 এর সাম্য উৎপাদন বৃদ্ধি পাবে। এই গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি আছে দেখো, বলেছে স্থির আয়তনে, 3 নম্বর বলেছে অপরিবর্তিত আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কি ঘটে। যে স্থির উষ্ণতা এবং আয়তনে প্রদত্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হলে বিক্রিয়া সিস্টেমের মোট চাপ বৃদ্ধি পায়, কিন্তু নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার আংশিক চাপ অপরিবর্তিত থাকে। ফলে হাইড্রোজেন এবং অ্যামোনিয়ার আংশিক চাপ অপরিবর্তিত থাকে, ফলে সাম্যাবস্থায় বিঘ্নিত হয় না এবং অ্যামোনিয়ার এর সাম্য উৎপাদনের উপর কোনো প্রভাব পড়ে না। এই হচ্ছে তোমাদের 7 নম্বরের কোশ্চেনের উত্তর। 7-এর 1-এরটা। 7-এর 2-এ কি আছে দেখো, 7-এর 2-এ বলেছে কি, লাসাত্রের নীতিটি উদাহরণ সহযোগে বিবৃতি করো। তো লাসাত্রের নিয়ম দেখো, লাসাত্রের নিয়মে কি বলেছে? লাসাতেলিয়ারের নিয়ম। লাসাতের নিয়ম কি বলেছে? সাম্যাবস্থায় আছে এইরূপ কোনো বিক্রিয়া সিস্টেমে, সাম্যাবস্থায় আছে এরূপ কোনো বিক্রিয়া সিস্টেমে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্তগুলির যেমন কি, যেমন চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব, যে কোনো একটির পরিবর্তন ঘটালে সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। এই হচ্ছে লাসাত্রের নীতি। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8-এর 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বিক্রিয়া দেওয়া আছে NH2CO NH পরে অ্যামোনিয়াম সায়ানাইড বা সায়ানাইডকে হিট করে কি করেছে? অ্যামোনিয়া উৎপন্ন করেছে, আর উৎপন্ন করেছে 2 মোল অ্যামোনিয়া, 1 মোল CO2 উৎপন্ন হয়েছে। এই যে বিক্রিয়াটা, এটা কত মোল? এটা 1 মোল, এটা 2 মোল,
এটা 2 মোল আমরা বলতে, এটা 1 মোল বলতে পারি আমরা। বিক্রিয়া যে বিক্রিয়া ঘটে সেভাবে। এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় মোট চাপ দেওয়া আছে 3 atm। তো মোট চাপ কত দেওয়া আছে? মোট চাপ 3 atm। দিয়ে বলেছে কি কেপি এর মান কত। তো মোট চাপ যদি 3 atm দেওয়া থাকে, তো কেপি এর মান না হলে কি লাগবে? কেপি এর এই দুটো চাপ লাগবে আমার, অ্যামোনিয়া এবং CO2 চাপ লাগবে, পার্শিয়াল প্রেশার। তো মোট চাপ দেওয়া থাকলে আমরা প্রথম করব মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কার কার? অ্যামোনিয়া এবং CO2 কত হবে? 2 + 1 = 3। মোট মোল সংখ্যা কত আসলো? 3 আসলো, 3 ইউনিট। তো মোট মোল সংখ্যা যদি 3 আসে তবে NH3 এর আংশিক চাপ কত আসবে না? মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ কত? 2/3 মোল ভগ্নাংশ ইন্টু 3 কত? 2 atm। 2 atm আসলে অ্যামোনিয়া এর আংশিক চাপ। একইভাবে CO2 এর আংশিক চাপ কত আসবে? 1/3 × 3 = 1 atm। দুজনের আংশিক চাপ বেরিয়ে গেল। তো CO2 এবং NH3 যদি আংশিক চাপ বেরিয়ে যায়, তারপরে আমরা কী বের করবো না? কেপি। তো কেপি এর সমীকরণ কত? NH3 পার্শিয়াল প্রেশার তার স্কোয়ার ইন্টু পার্শিয়াল প্রেশার অফ CO2। নিচে এটা কিছু হবে না, কারণ এটা সলিড স্টেটে আছে। যেহেতু এটা সলিড স্টেটে আছে সেজন্য নিচে কিছু আসবে না। তো এটা গেল, পেয়ে গেলাম। এটার মান কত আছে? 2 atm এর 2 স্কোয়ার ইন্টু 1, তো কত আসলো? 4 atm। তো কেপি এর মান কত আসলো? অতএব কেপি সমান 4 atm। এটা হচ্ছে অ্যান্সার। এটা হলো অ্যান্সার, বোঝা গেল? নেক্সট 8-এর 2। দেখো 8-এর 2 কি বলেছে? 8-এর 2 বলেছে যে A + 3B থেকে পেয়েছে NC। বিক্রিয়ার সাম্য ধ্রুবকের একক, সাম্য ধ্রুবকের একক দেওয়া আছে কত? একক দেওয়া আছে কি না? লিটার স্কোয়ার মোল স্কোয়ার, লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার দেওয়া আছে। কিসের একক? সাম্য ধ্রুবকের একক। দিয়ে বলেছে কত? এন এর মান নির্ণয় করতে না। এন এর মান কত হবে? আমরা সাম্য ধ্রুবকের একক কি জানি? আমরা সাম্য ধ্রুবকের একক জানি। সাম্য ধ্রুবকের একক, সাম্য ধ্রুবকের এককের একক কি হচ্ছে? মোল পার লিটার। মোল পার লিটার হোল টু দি পাওয়ার এক্স। এটা কি সাম্য ধ্রুবকের একক। এক্স এর মান কত? এক্স এর মান হয় কত আমরা জানি। এক্স সমান হচ্ছে এটার মান, এটার ডেল এনজির পার্থক্য, অর্থাৎ এন মাইনাস কত হবে? 3+1, অর্থাৎ কত হলাম? n-4 হচ্ছে কিসের একক? এক্স এর মান। আর যেহেতু দেখো এখানে এক্স সমান কি দেওয়া আছে? এখানে সমীকরণ যে এক্স এর এটা মান দেওয়া আছে কত? এক্স ইজিক্যাল টু দেওয়া আছে -2। এক্স এর মান কত দেওয়া আছে? -2। তো এ যে পাওয়ারে যে -2 বসে তবে তো লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 আসবে। তো এখানে এক্স এর মান যেহেতু 2 দেওয়া আছে, এটা মান এক্স এর মান না পেলাম, সমান করে দাও n-4 = -2। তো n সমান কত পাবো আমরা? -2 + 4, অর্থাৎ n এর মান কত আসলো? 2। n এর মান আসলো 2, অর্থাৎ n এর মান কত? n এর মান 2। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনের ভিডিও রাখছি এখানে। পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপলোড করা হবে। তাই আমি বারবার বলছি, তোমাদের কাছে একটাই আমাদের চাওয়া যে তোমরা ভিডিওটাকে বেশি বেশি মাত্রায় শেয়ার করো। তোমরা যত বেশি বেশি মাত্রায় শেয়ার করবে তত শীঘ্রই ভিডিওগুলো আপলোড করা হবে। থ্যাংক ইউ। ভালোবাসা পড়ো এবং স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেল অবশ্যই তোমাদের পাশে রয়েছে। থ্যাংক ইউ।